প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আবার তোমাদেরকে স্বাগত জানাই এই অনলাইন ক্লাসে। আমরা ক্লাস 8-এর অনেকগুলো চ্যাপ্টার পড়ে ফেলেছি। তোমাদের তাপ পড়ানো হয়ে গেছে, তারপর তড়িৎ বিশ্লেষণ চ্যাপ্টারটাও আমরা এর আগের দিন পড়েছি। অন্যান্য স্যারেরাও বিভিন্ন বিষয়গুলো পড়িয়েছে। আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়াবো, যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে তোমার জারণ বিজারণ। জারণ বিজারণ এরকম তোমার ডাইরেক্ট চ্যাপ্টারের নাম নেই, তোমাদের যে রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারটা সেখানেই শেষের দিকে জারণ বিজারণ বিক্রিয়াটা ঢুকে আছে। তো সেখানে প্রথম দিকে অন্য স্যার তোমাদেরকে পড়িয়েছে। আজকে যদি আমরা জারণ বিজারণ শেষের দিকে তড়িৎ বিশ্লেষণটাও আমরা পড়েছি, তো আজকে যদি জারণ বিজারণটা পড়া হয়ে যায় তাহলে কিন্তু দেখবে আমাদের রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারটাও কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো চলো আমরা আসি আগে প্রথমে জারণ বিজারণ। দেখো তোমরা 7-এ রাসায়নিক বিক্রিয়া বিভিন্ন ধরনের হয়, সেগুলো সম্বন্ধে জেনেছো। যেমন প্রতিস্থাপন বিক্রিয়া, যেমন বিনিময় বিক্রিয়া, যেমন দ্রুত বিক্রিয়া, তাই না? তারা কিভাবে বিক্রিয়াটা করছে তার উপর ভিত্তি করে বিজ্ঞানীরা রাসায়নিক বিক্রিয়াকে কিন্তু বিভিন্ন ভাগে ভাগ করে ফেলেছে। এর পরেও আবার বিজ্ঞানীদের একটু অন্যভাবে রাসায়নিক বিক্রিয়াকে ভাগ করবার প্রয়োজন হয়ে পড়ল। তারা মূলত চাইছে কিরকম, দেখো আমাদের এই যে প্রকৃতিতে এই রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তো বিভিন্ন যৌগগুলো তৈরি হয়। তো আমাদের এই প্রকৃতিতে যদি বিভিন্ন যৌগগুলো আমরা দেখি তাহলে সেখানে দেখতে পাবো বেশিরভাগই ধাতব যৌগগুলো কিন্তু অক্সাইড হয়ে থাকে। অক্সাইড কথার মানে কি? অক্সিজেন যুক্ত হয়ে থাকে। ঠিক আছে, তাহলে আবার আমাদের দেহেরও বিভিন্ন যে যৌগগুলো আছে সেখানেও দেখতে পাবো যে অক্সিজেন ঘটিত যৌগের পরিমাণ অনেক বেশি। তো এই অক্সিজেন ঘটিত যৌগগুলো যখন তৈরি হয়েছে যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে, সেই রাসায়নিক বিক্রিয়াকে যদি আমরা স্পেশাল কোনো নাম দিয়ে যদি আলাদা করে রাখতে পারি তাহলে আমাদের কাজে বা তাদেরকে শনাক্ত করতে, সে সকল বিক্রিয়াকে এক কথায় শনাক্ত করতে অনেক সুবিধা হবে। এই ধারণাগুলো থেকেই জন্ম নিয়েছে হচ্ছে আমাদের জারণ ও বিজারণের ধারণা। জারণের ইংলিশ নাম হচ্ছে কি? অক্সিডেশন। আবার দেখো এই অক্সিডেশন কথাটাও এসছে কিন্তু সেই অক্সিজেন থেকে। তার মানে কি, আমরা কিভাবে ভাগ করছি দেখো জারণ বিজারণ। আমরা একদিকে ধরে নাও জারণ লিখলাম আর একদিকে বিজারণ লিখলাম। এবার দেখি চলো কিভাবে জারণ বিজারণ বিক্রিয়াটা ঘটছে। আমরা কি করব, দেখব যে বিক্রিয়াগুলোতে অক্সিজেন এসে যুক্ত হয় সেই বিক্রিয়াগুলোকেই আমরা বলবো হচ্ছে অক্সিডাইজ বিক্রিয়া, অর্থাৎ জারণ বিক্রিয়া। ঠিক আছে, এরকম প্রকৃতিতে বিক্রিয়া কি হয়, দেখো যে কোনো জিনিসকে আমরা যখনই বায়ুতে দহন করি তখন সেই জিনিসটা যখন পড়ে তখন কি হয় ঘটনাটা বলতো, দেখবে সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, বাতাসে যে অক্সিজেনটা আছে সেই অক্সিজেনের সাহায্যে সংস্পর্শে এসে সেই ইয়েটা বিক্রিয়া ঘটায়, যার ফলে আমাদের প্রচুর তাপ শক্তি উৎপন্ন হয়, আমরা তাপ শক্তি এগুলো পাই। তো সেক্ষেত্রে এই যে অক্সিজেনটা এসে যুক্ত হচ্ছে, এবার এই অক্সিজেনটা যুক্ত হচ্ছে তার মানে কি, যেমন ধরো আমরা একটা কাঠের টুকরোকে পোড়াবো, ধরো কার্বন। তাহলে যখনই আমরা পোড়াচ্ছি কাঠের টুকরোকে তখন কার্বন কি করবে, অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করবে, করে তাহলে কি যৌগ তৈরি করবে, কার্বন ডাই অক্সাইড যৌগ তৈরি করবে। আবার অন্য যে কোনো জিনিস ধরে নাও, আমি উদাহরণগুলো যদি তোমাদের বইয়ের সঙ্গে মিলিয়ে দিই তাহলে হয়তো একটু সুবিধা হবে। দেখো তোমাদের বই আছে সালফার, যে সালফারের টুকরো, সেটাকে যদি আমরা বায়ুতে পোড়াই তাহলে সেই সালফারের টুকরোও কিন্তু অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কি করবে, সালফার ডাই অক্সাইড যৌগ তৈরি করবে। আবার ম্যাগনেসিয়াম ফিতা, এই সালফার ডাই অক্সাইড যৌগটা কিন্তু কি হয় বলতো, পোড়া বরদের বন্ধুযুক্ত, ঝাঁঝালো গন্ধ হয় কিন্তু। আবার ম্যাগনেসিয়াম যে ফিতা, ম্যাগনেসিয়াম ধাতু, যে সেই ধাতু নির্মিত ফিতাকে যদি তুমি আবার অক্সিজেনে দহন ঘটাও, বাতাসে যদি দহন ঘটাও তাহলে বাতাসের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে সেখানে কি তৈরি করবে বলতো, সেখানেও ম্যাগনেসিয়াম অক্সাইড MgO যৌগ তৈরি করবে। তাহলে আমি যদি ব্যালেন্সিং করি তাহলে এখানে একটা 2, এখানে একটা 3, তাই না? সেক্ষেত্রে দেখো এই প্রত্যেকটা বিক্রিয়ায় কি হচ্ছে, দেখো অক্সিজেন এসে প্রবেশ করছে, তাই তো? তাহলে আমরা বলতেই পারি যে যে বিক্রিয়ায় কি হয়, অক্সিজেন এসে প্রবেশ করে সেই বিক্রিয়াকেই আমরা বলবো হচ্ছে জারণ বিক্রিয়া। ঠিক আছে, এইভাবে আমরা জারণ বিক্রিয়ার নাম দিয়েছি। তাহলে জারণ বিক্রিয়াকে আমরা কি করলাম, আমরা বলতেই পারি যে জারণ বিক্রিয়াটা কি, যদি কোনো বিক্রিয়ায় অক্সিজেন প্রবেশ করে তাহলে সেই বিক্রিয়াটাকে বলবো আমরা জারণ বিক্রিয়া। তাহলে জারণের যদি অপোজিট বিক্রিয়া আমরা বিজারণ ধরি, তাহলে আমরা যদি এরকম কোনো একটা বিক্রিয়া পাই যে বিক্রিয়ায় দেখবো কি অক্সিজেনটা বের হয়ে চলে যাচ্ছে, তাহলে সেই ধরনের বিক্রিয়াকে আমরা কি বলতে পারি, বিজারণ বিক্রিয়া বলতে পারি। তাহলে সেভাবে আমরা কি করলাম, বিজারণ বিক্রিয়াকে
তাহলে অক্সিজেন প্রবেশ যদি আমার জারণ হয় তাহলে অক্সিজেন যদি নির্গমন হয় বা অক্সিজেন বের হয়ে যায় যদি কোনো যৌগ থেকে, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে বিজারণ বিক্রিয়া। ঠিক আছে, আবার এই অক্সিজেন ঘটিত যৌগের সংখ্যা নয় অনেক হলো মানলাম, কিন্তু এমনও তো অনেক যৌগ দেখবো যেখানে তোমার অক্সিজেন যোগটা হচ্ছে না, তোমার বেরো হয়ে যাচ্ছে না যৌগ থেকে, তাহলে সেই যৌগগুলোকে আমরা আবার কিভাবে শনাক্ত করব? সেক্ষেত্রে যেমন ধরে নাও, আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরে নাও এই অঞ্চল দিলাম, লোহা ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করছে, ক্লোরিন তো গ্যাস, তাহলে একটু বিক্রিয়া করে ধরে নাও ফেরিক ক্লোরাইড যৌগ তৈরি করবে। এটা কি যৌগ হলো বলো তো? ফেরিক ক্লোরাইড, তাই না? কারণ আমরা জানি লোহার দু ধরনের কিন্তু যোজ্যতা হয়, পরিবর্তনশীল যোজ্যতা। কারণ তোমরা উপর ক্লাসে উঠে দেখবে কিছু কিছু মৌল আছে যে মৌলগুলো সন্ধিগত মৌল, এবং সন্ধিগত মৌলদের অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে এটাও একটা অন্যতম বৈশিষ্ট্য কি ওদের ক্ষেত্রে পরিবর্তনশীল যোজ্যতা দেখতে পাওয়া যায়। তো এই লোহারও পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায়। তো এই ক্ষেত্রে একটু বলে আমরা একটু মনে করে নিই যে যোজ্যতা জিনিসটা কি। যোজ্যতাকে যদি সংক্ষেপে এক কথায় বলতে চাই তাহলে কি অন্য যৌগের সঙ্গে যুক্ত হবার ক্ষমতা। সেটা সাধারণত কিভাবে আমরা জানতে পারি? আমরা দেখি ওই মৌলটার শেষ কক্ষপথে ইলেকট্রনিক বিন্যাসটা ঠিক কেমন, সেখানে যতগুলো ইলেকট্রন এসে প্রবেশ করবে রাসায়নিক বিক্রিয়ার সময় বা যতগুলো ইলেকট্রন বের হয়ে যাবে সেই সংখ্যা দ্বারাই সাধারণত কি করি আমরা যোজ্যতার নির্ধারণ করে থাকি। তো যারা সন্ধিগত মৌল তাদের ক্ষেত্রে কিন্তু কি হয়, যোজ্যতাটা আবার একটু আলাদা আলাদা হয়, তাদের মানে একাধিক যোজ্যতা দেখতে পাওয়া যায়। তো এক্ষেত্রে লোহার দুই ধরনের যোজ্যতা দেখতে পাই। কখনো লোহার যোজ্যতা যখন 2 তখন আমরা লোহাটাকে বলি হচ্ছে ফেরাস, আবার যখন আমরা দেখবো লোহার যোজ্যতা 3 তখন আমরা বলি হচ্ছে এই কথাটা বলি ফেরিক। তো এখানে দেখো ক্লোরিনের যোজ্যতা 1, সেজন্য ক্লোরিনের 1 যোজ্যতা লোহার নিচে আমরা লিখিনি, 1 না লিখলেও চলে, তোমরা জানো যৌগ লিখবার টেকনিক। আর লোহার যোজ্যতা 3 এর জন্য এখানে লিখেছি, তাহলে লোহার যোজ্যতা এখানে যেটা 3 জন্য এটাকে আমরা বলবো ফেরিক ক্লোরাইড যৌগ। তো যাই হোক, তো এই দেখো এই যৌগটাতে এই বিক্রিয়াটাতে এবার দেখো যে ফেরিক ক্লোরাইড যৌগটা তৈরি হলো। এখানে তো অক্সিজেন প্রবেশও করেনি, অক্সিজেন তো বেরও হয়ে যায়নি, হয়েছে কি কোনোটাই হয়নি। তাহলে এই ক্ষেত্রে এবার তাহলে কি করে বলবো যে এটা কোন ধরনের, এটা কোন ক্লাসে পড়লো জারণ বা বিজারণ? তখন দেখো তখন বিজ্ঞানীরা দেখলো যে হ্যাঁ ঠিক আছে, এমনও তো যৌগ অনেক আছে যেখানে অক্সিজেন হয়তো অংশগ্রহণ করবে না, তাহলে তাদেরকে চিনব কি করতে? তখন আমরা ধরি যে এই অক্সিজেনের মতনই ঋণাত্মকধর্মী কোন মৌলের সেখানে পরমাণুর আদান প্রদান হচ্ছে তাকে দিয়ে চিনব। তো এখানে দেখো আমরা ক্লোরিন দেখতে পাই, আবার আমাদের প্রকৃতিতে ক্লোরাইড যৌগের সংখ্যাও কিন্তু অনেক বেশি, মানে যে যৌগগুলোতে ক্লোরিন থাকে সেগুলো ক্লোরাইড যৌগ বলা হয়। তো সেই জন্য বিজ্ঞানীরা তখন আরেকটা প্রচেষ্টা করেছে কি, যে অক্সিজেন শুধু প্রবেশ না, তখন আমরা কি বলবো অক্সিজেন বা ক্লোরিন যদি কোনো বিক্রিয়ায় প্রবেশ করে তাহলে সেই বিক্রিয়াটাকে বলবো আমরা হচ্ছে জারণ। আর যদি কোনো বিক্রিয়ায় অক্সিজেন বা ক্লোরিন বের হয়ে যায় তাহলে সেই বিক্রিয়াটাকে বলবো আমরা হচ্ছে বিজারণ। এইভাবে তখন বিজ্ঞানীরা তোমার হচ্ছে জারণ বিজারণ নিয়ে করতে চাইছে। তাহলে এখানে আমরা দেখো অক্সিজেন এসে লোহার সঙ্গে যুক্ত হয়ে ফেরিক ক্লোরাইড যৌগ তৈরি করেছে, তখন আমরা বলবো যে বিক্রিয়াটা হচ্ছে জারণ বিক্রিয়া। বুঝতে পেরেছো? এইভাবে তখন আমরা কি হলো বিজ্ঞানীরা বিভিন্ন বিক্রিয়া দুই ভাগে ভাগ করার চেষ্টা করলো। এই করতে করতে যেও তুমি দেখো কি দাঁড়াবে, এমন তো অনেক বিক্রিয়া আবার পাবো যেখানে অক্সিজেনও অংশগ্রহণ করবে না, আবার ক্লোরিনও অংশগ্রহণ করবে না। তাদের ক্ষেত্রে কি হবে? তখন বিজ্ঞানীরা আবার তখন চেষ্টা করেছে যে এই আমাদের এই প্রকৃতিতে এই অক্সিজেন ক্লোরিন ছাড়া অন্যান্য কোন মৌলের যৌগ বেশি দেখতে পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু আরেকটা মৌল যেটা আসে তার নাম হচ্ছে হাইড্রোজেন। অর্থাৎ বিভিন্ন যে হাইড্রোজেন ঘটিত যে যৌগগুলো সেগুলোর সংখ্যাও কিন্তু খুব কম নয়। তুমি দেখো যত রকমের অ্যাসিডগুলো আছে সেই অ্যাসিডগুলোতে কিন্তু আমার হাইড্রোজেন থাকবেই, সে জৈব অ্যাসিডই হোক বা অজৈব অ্যাসিডই হোক। কেন বলতো? কারণ আমরা অ্যাসিডের সংজ্ঞাই তো এইভাবে দিই যেখানে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু আয়ন উপস্থিত থাকবে, H+ আয়ন উপস্থিত থাকবে, তার H+ আয়ন প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু থাকবে মানেই ওখানে অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন থাকবে। আবার ক্ষারকে আমরা কিভাবে সংজ্ঞা দিই, হয়তো তোমরা দেখেছো না পড়েছো যে তোমার OH মূলক থাকলেই তো OH মূলকের মধ্যেও তো H থাকে, তার মানে ক্ষারের মধ্যে ক্ষারগুলোও হচ্ছে কি হাইড্রোজেন ঘটিত যৌগ। আবার এই সব
অ্যাসিড এবং ক্ষারের যে বিভিন্ন আম্লিক এবং ক্ষারকীয় লবণগুলো আছে সেখানেও তো হাইড্রোজেন থাকবেই, তাই না? তার মানে আমাদের প্রকৃতিতে কিন্তু হাইড্রোজেনের সংখ্যাও কিন্তু একদম কম নয়, প্রচুর। তো তাহলে আমরা এই জারণ বিজারণ সংজ্ঞায়িত করতে কেন আমরা হাইড্রোজেনকে আনবো না? ঠিক আছে, সেক্ষেত্রে আমরা এবার কি তাহলে হাইড্রোজেন প্রবেশটাকেও জারণ ধরতে পারবো না? সেক্ষেত্রে কিন্তু হাইড্রোজেন প্রবেশ জারণ আর হাইড্রোজেন বের হয়ে যাচ্ছে সেটাকে যদি বিজারণ ধরি তাহলে কিন্তু আমাদের উল্টা কেস দাঁড়িয়ে যাবে। কেমন দেখো, একটা উদাহরণ দিই। ধরে নাও কিউপ্রিক অক্সাইড, ঠিক আছে, CuO, ঠিক আছে, তার সঙ্গে হচ্ছে লোহার বিক্রিয়া করে দিলাম আমরা, তাহলে কি ঘটনা ঘটবে? সেক্ষেত্রে দেখো কি হবে, Cu তাকে লোহার কি করবে, কপার তোমার হচ্ছে অক্সিজেনটাকে সরিয়ে নেবে, নিয়ে তাহলে Cu প্লাস Fu এরকম যৌগ তৈরি করবে, ফেরিক অক্সাইড, ঠিক আছে। তাহলে এই যৌগটাতে দেখো এখানে কিউপিক অক্সাইড কেন বলছি, কপারেরও কিন্তু লোহার মতন দুই ধরনের যোজ্যতা দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে তোমার এক যদি কপারের যোজ্যতা হয় তখন সেটাকে আমরা আস বলি, আর যদি দুই যোজ্যতা হয় তাহলে ই বলি। তো অক্সিজেন যোজ্যতা 2 তাহলে এখানে লিখবার কথা, তাই না? আর কপারের যোজ্যতা 2 তাহলে অক্সিজেন নিচে লিখবার কথা। দুইজনেরই যেহেতু 2 সেজন্য আমরা লিখিনি, একই হলে আমরা লিখি না, তাই না? বিক্রিয়াটাতে বিভিন্ন যৌগ লিখবার ক্ষেত্রে। তাহলে দেখো এখানে যেহেতু আমরা বুঝতে পারছি যে কপারের যোজ্যতা আমরা কত ধরেছি, 2 ধরেছি, তাহলে এটাকে বলতে পারি আমরা কিউবিক অক্সাইড যৌগ। তো সেই কিউবিক অক্সাইড যৌগ যদি লোহার সঙ্গে বিক্রিয়া করে তাহলে কি হবে, কিউ প্লাস তোমার কপার মুক্ত করলো এবং লোহা কি করলো, অক্সিজেনটাকে সে নিয়ে নিল, তাই না? তাহলে এই বিক্রিয়াটাতে দেখো তাহলে জারণ কোথায় হলো বলো তো? তখন আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে যেহেতু তোমার অক্সিজেন বের হয়ে গেছে, দেখো এই জায়গাটাতে, তাহলে এটাকে আমরা বলবো আমরা কি, বিজারণ। আবার এইখানে এসে লোহাতে দেখো অক্সিজেনটা এসে ঢুকেছে, তাহলে এটাকে আমরা বলতে পারি জারণ, তাই না? এরকম বলতে পারি, আমরা ভাগ করতে পারি। তার মানে কি, যেখানে জারণ হয় কোনো একটা বিক্রিয়ায় কোনো একটা মৌল যদি নিচে জারিত হয় তাহলে অন্য কেউ আবার কিন্তু আবার নিচে বিজারিত হবে। তার মানে জারণ বিজারণ বিক্রিয়াটা কিন্তু আলাদা আলাদা নয়, প্রায় একই সঙ্গে ঘটে। সেই জন্য আমরা কি বলি, জারণ বিজারণ বিক্রিয়া যুগপৎ ঘটে। তাহলে এই ধারণাটাকে কাজে লাগিয়ে এবার অক্সিজেন আর হাইড্রোজেন আছে এরকম কোনো যৌগ আবার হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা ফেরত যাই। যেমন ধরে নাও এবার হাইড্রোজেনের ক্ষেত্রে তাহলে কি হবে, হাইড্রোজেন প্রবেশটাকে আমরা জারণ ধরবো না হাইড্রোজেন বের হয়ে যাওয়াটাকে জারণ ধরবো? সেক্ষেত্রে দেখো অক্সিজেনে বা ক্লোরিন এরা কি ছিল, এরা ঋণাত্মক তড়িৎধর্মী মৌল, তাই না? আর হাইড্রোজেন সেখানে কিন্তু ও গ্যাস হওয়া সত্ত্বেও ধনাত্মক তড়িৎধর্মী মৌল, কারণ ও কিন্তু ক্যাটায়ন উৎপন্ন করে, H+ আয়ন উৎপন্ন করে, যেখানে অক্সিজেন আর ক্লোরিন হচ্ছে মাইনাস আয়ন উৎপন্ন করে। তাহলে সেক্ষেত্রে আমরা দুজনের বিপরীত ধ্বনি ব্যাপার। তাহলে সেক্ষেত্রে যদি অক্সিজেন আর ক্লোরিন প্রবেশকে যদি আমরা জারণ ধরি তাহলে সেক্ষেত্রে আমার হাইড্রোজেন প্রবেশ কি করতে, আমরা হাইড্রোজেন প্রবেশটা নিশ্চয়ই জারণ হবে না, তাহলে সেক্ষেত্রে হাইড্রোজেন নির্গমন বা বের হয়ে যাওয়া যদি যায় তাহলে সেইটা হবে কিন্তু আমার জারণ। তাহলে উল্টো ভাবে বললে যদি কোনো বিক্রিয়া আমরা দেখি হাইড্রোজেন প্রবেশ করছে, তাহলে সেই বিক্রিয়াটা আমার হয়ে যাবে বিজারণ। বুঝতে পেরেছো? তাহলে এইভাবে আমরা, যেমন ধরে নাও একটা উদাহরণ দিলেই হয়তো আরো বুঝতে পারবে তোমরা, হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে একটা বিশেষ তোমার শর্তে কি করে, অ্যামোনিয়া তৈরি করে, সোজা ভাষায় বলে দিই, ঠিক আছে? শর্তগুলো নিয়ে অত আলোচনা করছে, ওগুলো তোমাদের সিলেবাসের মধ্যে নাই। তো এই বিক্রিয়াটাতে দেখো নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে কিন্তু অ্যামোনিয়া তৈরি করে। যদি বলো ব্যালেন্সিং করতে হবে স্যার, তাহলে ব্যালেন্সিং করলে এখানে যদি 2 নিই তাহলে 3 × 6 হচ্ছে, তাই না? তাহলে এখানে আমার 3 × 6 দুটো নাইট্রোজেন, এই তো ব্যাপার দাঁড়িয়ে যাচ্ছে। তাহলে এই বিক্রিয়াটাতে দেখো কি হচ্ছে, এই অ্যামোনিয়া তৈরি যখন হচ্ছে তখন অ্যামোনিয়াতে কি হচ্ছে, হাইড্রোজেনটা এসে নাইট্রোজেনের সঙ্গে যুক্ত হচ্ছে। তাহলে এটাকে আমরা কি বিক্রিয়া বলতে পারি, এই বিক্রিয়াটাতে অ্যামোনিয়া, এই বিক্রিয়াটাকে আমরা তখন সেক্ষেত্রে বিজারণ বিক্রিয়া বলতে পারি, তাই না? কারণ হাইড্রোজেন যুক্ত হলে, প্রবেশ করলে সেটাকে আমরা বলবো বিজারণ। আর যদি এর উল্টো কোনো বিক্রিয়াতে দেখি তাহলে সেটা হবে হচ্ছে তোমার জারণ, ঠিক আছে? কিন্তু এইভাবে যখন আমরা সংজ্ঞায়িত করলাম তখন তোমরা একটু ভেবে বলো তো, সমস্যা কি আমাদের মূলত শেষ হলো? সেক্ষেত্রে কিন্তু আমাদের সমস্যার সমাধান কিন্তু হলো না। কেন বলতো? কারণ এমনও তো অনেক বিক্রিয়া, সেটা হ্যাঁ অক্সিজেন ক্লোরিন হাইড্রোজেন ঘটিত যৌগের পরিমাণ অনেক বেশি, তার মানে অনেক বিক্রিয়া কভার হয়ে গেল, কিন্তু সব বিক্রিয়া কি কভার হতে পারলো? এমন তো অনেক বিক্রিয়া পাবো যেখানে তোমার
না অক্সিজেন থাকবে, না হাইড্রোজেন থাকবে, না ক্লোরিন থাকবে। তাহলে সেক্ষেত্রে কি হবে ব্যাপারটা, তাদের ক্ষেত্রে কি হবে, তাদের ক্ষেত্রে তাহলে তখন আমরা চিনব কি হবে কোন বিক্রিয়াটা ইয়ে হচ্ছে। আবার এমন অনেক বিক্রিয়া আছে, তোমরা যদি দেখো বিভিন্ন বিক্রিয়াগুলো উদাহরণ দেখবে, সেক্ষেত্রে তুমি তারা দেখতে পাবে সেখানে কি হবে, দেখা যাচ্ছে হয়তো অক্সিজেনের পরিমাণ এই পাশেও যা আছে ও পাশেও আছে, মানে অক্সিজেন সেম আছে, তাহলে অক্সিজেন বের হয়ে গেল না ঢুকলো, বা হাইড্রোজেন পরিমাণ সেম আছে, বের হয়ে গেল না ঢুকলো, তুমি বুঝতে পারছো। তাহলে সেক্ষেত্রে আমরা কি করে চিনবো যে কোথায় জারণ বিক্রিয়া হচ্ছে, কোথায় বিজারণ? একটা ঘাটতি থেকে যাচ্ছে না? এই ঘাটতিটাই এবার কি করেছে বিজ্ঞানীরা মেকআপ দেওয়ার জন্য, তখন ওরা বলছে যে আচ্ছা এইভাবে আমরা কেন ভাবছি পার্টিকুলার কোনো পরমাণুকে নিয়ে এসে, তার থেকে বরং ইন জেনারেল ব্যাপারটা দেখি না, যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় মূলত সব ক্ষেত্রে, সব রাসায়নিক বিক্রিয়ায় কোন ঘটনাটা ঘটেই তার উপর ভিত্তি করে যদি আমরা রাসায়নিক বিক্রিয়াটাকে ভাগ করি, তাহলে মন্দ তো হয় না। সেক্ষেত্রে তখন তুমি নিজে চিন্তা করে দেখো, একটা রাসায়নিক বিক্রিয়া যখন ঘটবে তখন মূলত কি জিনিসের আদান প্রদান হয়, তখন কিন্তু উত্তর আসবে যে কোনো রাসায়নিক বিক্রিয়ার একটাই হচ্ছে জিনিসের আদান প্রদান হয়, সেটা হচ্ছে কি ইলেকট্রন। আমরা দেখি কোনো রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন কি হয়, তোমার গৃহীত হয়, মানে কোনো একটা হয়তো মৌল বা যৌগ ইলেকট্রন গ্রহণ করে, আবার কোনো বিক্রিয়া দেখে আমরা কি হয়, ওরা নির্গমন হয়, নির্গত হয়ে যায়, বের হয়ে যায়। তো সেই জন্য তখন বিজ্ঞানীরা কি করলো, বললো যে এরকম পার্টিকুলার কোনো তোমার মৌল দিয়ে নয়, আমরা ইলেকট্রন গ্রহণ আর ইলেকট্রন বর্জন দিয়ে চলো জারণ বিজারণকে ব্যাখ্যা করার চেষ্টা করি, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে বিজ্ঞানীরা আবার এদের সঙ্গে এই কনসেপ্টগুলো মিলিয়ে ওরা দেখলো কি, যে আমরা যদি জারণ বিজারণকে ভাগ করতে চাই, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যদি কোনো বিক্রিয়ায় আমরা যদি এমন দেখি যে ইলেকট্রন ত্যাগ হয়ে যাচ্ছে, ইলেকট্রন ত্যাগ হয়ে যাচ্ছে বা বের হয়ে যাচ্ছে, আমরা যেমন লিখেছি, সেই রকম বিক্রিয়াগুলোকে আমরা বলবো হচ্ছে কি জারণ বিক্রিয়া। আবার যদি দেখি কোনো বিক্রিয়ায় ইলেকট্রন গৃহীত হচ্ছে, সেই ক্ষেত্রে সেই ধরনের বিক্রিয়াগুলোকে বলবো আমরা হচ্ছে জারণ বিক্রিয়া। ইলেকট্রন যদি বর্জন হয়ে যায়, তাহলে সেই বিক্রিয়াটা হবে কি আমাদের বিজারণ বিক্রিয়া। যেমন দেখো উদাহরণ দেখি আমরা, যে কোন বিক্রিয়া ইলেকট্রন বর্জন হয়। ধরে নাও আমরা এমন কোনো বিক্রিয়া পেলাম, ওই অক্সিজেনই যেটা দেখলাম, সেই অক্সিজেনটা ধরে নাও কোথাও আয়ন রূপে ছিল, তাই না? অক্সিজেন তো অ্যানায়ন হয়ে থাকবে, -2 আয়ন হয়ে থাকে। তাহলে এই অক্সিজেনটা ধরে নাও কোনো একটা বিক্রিয়ায় কি করলো, এই দুটো ইলেকট্রন গ্রহণ করলো, করে তখন কি করবে, তখন অক্সিজেন পরমাণুতে পরিণত হবে, তাই না? এরকম দুটো অক্সিজেন পরমাণু আবার যুক্ত হয়ে অক্সিজেন অণু গঠন করবে। তা এটাকে আমরা এইভাবেও লিখতে পারি একবারে, যে ধরে নাও দুটো অক্সিজেন পরমাণু, তাহলে কটা করে লাগবে, প্রত্যেকে দুটো করে দিলে 4টা ইলেকট্রন লাগবে, হয়ে তাহলে অক্সিজেনের অণু গঠন করলো। তাহলে সেক্ষেত্রে দেখো এখানে এই বিক্রিয়াটাতে কি হলো, -2, মানে কি হচ্ছে, ইলেকট্রন সেক্ষেত্রে কি হচ্ছে আমার বেশি আছে, তাই না? আয়নদের মধ্যে মাইনাস ইলেকট্রন চার্জ হয় কেন, ওর মধ্যে ইলেকট্রন বেশি হয়ে আছে প্রোটনের তুলনায় নিউক্লিয়াসে। তাহলে সেক্ষেত্রে যদি এই 4টা ইলেকট্রন যদি বর্জন করে, তাহলে কি হয়ে যাবে, তখন সে নিস্তরিত মৌলে পরিণত হবে। এরকম দুটো অক্সিজেন যেহেতু গ্যাসীয় মৌল, তাহলে দুটো দ্বিপরমাণু হবে, তাহলে দুটো এরকম পরমাণু মিলে অক্সিজেনের একটা অণু O2 গঠন করবে। তাহলে এই বিক্রিয়াটাতে দেখো ইলেকট্রন কি হচ্ছে, বর্জন হয়ে যাচ্ছে না, ইলেকট্রন ছেড়ে দিচ্ছি। তো এইবার সাধারণত আমরা কি করতাম, এইভাবে লিখি, মাইনাস বর্জন হলে -ই দিয়ে লিখি, আর যদি গ্রহণ হয় তখন প্লাস দিয়ে লিখি। তো এখন আধুনিক কি হতে আবার বিজ্ঞানীরা বলে যে এরকম মাইনাস দেওয়াটা, এখানেও এক মাইনাস, এখানেও এক মাইনাস, একটু ঝামেলা, তার থেকে ওরা আবার এই ব্যাপারটাই এইভাবে লিখে, যে ধরো দুটো ইলেকট্রন কি করলো, এই পাশে ইলেকট্রন না লিখে এই মাইনাসটা যদি ওই পাশে লিখি, তাহলে প্লাস হয়ে যাবে। তাহলে আমরা এইভাবেও লিখতে পারি O2 প্লাস 4E, তাহলে তো ঘুরে ফিরে একই ব্যাপার। তাহলে দেখো এই অক্সিজেন যার মধ্যে 4টা ইলেকট্রন বেশি ছিল, দুটো পরমাণু মিলে সেই 4টা ইলেকট্রন কি হলো, ও বর্জন করে দিল, অন্যদিকে বেরিয়ে হয়ে গেল, তাহলে অক্সিজেন অণু তৈরি হলো। তাহলে এই বিক্রিয়াটা দেখো ইলেকট্রন কি হলো, মূলত ত্যাগ হলো। তাহলে এই বিক্রিয়াটাকে আমরা কি বলবো, জারণ বিক্রিয়া বলবো। আবার যদি এরকম কোনো বিক্রিয়া দেখি, যেমন ধরে নাও সোডিয়াম Na+, সোডিয়াম ক্যাটায়ন একটা, এই সোডিয়ামটা যদি এবার কি হয়, প্লাস মানে কি, ওর ইলেকট্রনের ঘাটতি আছে, ওর নিউক্লিয়াসের মধ্যে যতগুলো প্রোটন আছে তার তুলনায় নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথে মোট ইলেকট্রনের সংখ্যা কি হয়েছে, একটা কম আছে, ওই জন্য প্লাস
বেশি হয়ে গেছে একটা, সেই জন্য এখানে প্লাস ক্যাটায়ন হয়ে গেছে। তার মানে সোজা ভাষায় বলতে গেলে উপরে প্লাস থাকলে আমরা কি বলি, ইলেকট্রনের ঘাটতি আছে, তাই তো? তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, দেখো সেখান থেকে যদি ওর ইলেকট্রনের ঘাটতি হয়ে গেল, কোনো কারণে কোনো বিক্রিয়ায় যদি একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে, তাহলে ও কিভাবে নিস্তড়িত পরমাণুতে পরিণত হবে, তাই না? তাহলে সোডিয়ামের একটা পরমাণু, ধাতু যেহেতু, তাহলে একটাই পরমাণু তৈরি হবে, সোডিয়াম একটা পরমাণু হলে একটা অণু। তাহলে এই বিক্রিয়াটাতে দেখো ইলেকট্রন কি হয়েছে, গৃহীত হয়েছে। তাহলে এই বিক্রিয়াটাকে বলবো আমরা হচ্ছে বিজারণ। এইভাবে যদি সংজ্ঞায়িত করি, তাহলে কিন্তু আমরা খুব সহজেই সব বিক্রিয়াগুলোকে কোথায় বিক্রিয়াতে কোথায় জারণ হচ্ছে, কোথায় বিজারণ হচ্ছে সহজেই বুঝতে পারি। কিভাবে দেখো, চলো। একটা বিক্রিয়ার আমরা উদাহরণ দেখি, তোমাদের বইয়ের সঙ্গে মিলিয়ে আমি একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি, দেখি। যেমন ধরে নাও এরকম একটা বিক্রিয়া, ধরে নাও জিঙ্ক সালফেট, সেই যৌগটা কার সঙ্গে বিক্রিয়া করেছে, সে ধরে নাও জিঙ্ক কপারের সঙ্গে বিক্রিয়া করেছে। তোমাদের বইয়ের যে উদাহরণগুলো আছে সেগুলো দিয়ে আমরা ইয়ে করার চেষ্টা করছি, যাতে বুঝতে তোমাদের একটু সুবিধা হবে। ধরে নাও জিঙ্ক কপার সালফেট যৌগের সঙ্গে বিক্রিয়া করবে, তাহলে এই বিক্রিয়া করলে কি হবে বলতো, জিঙ্ক এই সালফেট মূলকটাকে গ্রহণ করে নেবে, তার মানে কি জিঙ্ক সালফেট যৌগ তৈরি হবে, আর সেই সঙ্গে কি হলো, এখানে কপার। এবার এই বিক্রিয়াটাতে কোথায় জারণ হচ্ছে, কোথায় বিজারণ হচ্ছে আমরা বের করতে চাইছি। তাহলে সেক্ষেত্রে কিভাবে করব, সেক্ষেত্রে আমরা এই ইলেকট্রন গ্রহণ বর্জন বুঝতে গেলে আমাদেরকে একটু কি হবে, জারণ সংখ্যা সম্বন্ধে জানতে হবে। জারণ সংখ্যা জিনিসটা কি, জারণ সংখ্যা অনেকটা যোজ্যতার মতনই জিনিস। তফাৎটা কি, যোজ্যতাকে আমরা সাধারণত দেখো সোডিয়ামের যোজ্যতা 1, সেই জন্যই তো কোনো একটা ইলেকট্রন বেরিয়ে গেলে আমরা Na+ লিখেছিলাম। আবার ক্লোরিনের যোজ্যতা 1, সেই জন্যই তো Cl- লিখি, কারণ ক্লোরিনের ক্ষেত্রে একটা ইলেকট্রন কি হয়, সাধারণত বর্জন করে। তোমার সোডিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন কি করে, বর্জন করে, আর ক্লোরিনের ক্ষেত্রে ইলেকট্রন গ্রহণ করে তো এই আয়নগুলো তৈরি করে। তো সেই ক্ষেত্রে কি হয়, আমরা এবার জারণ সংখ্যার সঙ্গে যোজ্যতার একটু তফাৎ কি, এখানে আমরা যদি কোনো একটা বিক্রিয়ায়, সেক্ষেত্রে ক্লোরিন তোমার হচ্ছে একটা আয়ন না, যে ওই পরমাণুর মধ্যে যতগুলো, ওই কোনো একটা যৌগের মধ্যে যতগুলো পরমাণু থাকবে সেই অনুযায়ী সবগুলোর মোট আয়নগুলোর যোগফলটা আমরা মাথায় লিখলে তখন সেটা জারণ সংখ্যা হয়। চলো একটু দেখলে বুঝতে পারবে। ধরো এখানে জিঙ্ক, আর মনে রাখবে জারণ সংখ্যা যে কোনো একটা যৌগ বা মৌল সামগ্রিকভাবে কি হয়, সবসময় নিস্তরিত হয়। তাহলে তো আমরা সব খেতাম, তাই না? তাহলে এই যে জিঙ্ক, এই একটা মৌল, তাহলে এ কি হবে, সামগ্রিকভাবে নিস্তরিত, এই জন্য জারণ সংখ্যা হবে হচ্ছে 0। এবার কপার সালফেট যে যৌগটা, সেই কপার সালফেট যৌগটাও একটা যৌগ, তাহলে সামগ্রিকভাবে ও হবে নিস্তরিত। কিন্তু সেখানে যদি আমরা খেয়াল করে দেখি, তাহলে দুটো পার্ট আছে, একটা হচ্ছে ক্যাটায়ন পার্ট, ধনাত্মক ধ্রুবকের পার্ট, আর একটা হচ্ছে অ্যানায়ন পার্ট, SO4-। তো এই SO4- এর যোজ্যতা কত, আমরা জানি -2, তাই না? তাহলে এই জন্য এর মাথায় আমরা -2 লিখবো। তাহলে এর যোজ্যতা যদি -2 হয়, পুরো কপার সালফেটটা সামগ্রিকভাবে তোমার নিস্তরিত হতে গেলে, তাহলে এখানে আমার কি হতে হবে, এখানে +2 হতে হবে। তাহলে +2 আর -2 মিলে এখানে 0 হবে। তাহলে এই যে উপরে লিখেছি, এগুলো হচ্ছে জারণ সংখ্যা, এইভাবে আমরা লিখব। তাহলে জিঙ্ক সালফেট, এবার জিঙ্ক সালফেটও একই রকম ভাবে, তাহলে Zn কি হয়, সালফেট মূলকের আমরা জানি যোজ্যতা -2, তাহলে উপরে আমরা -2 লিখলাম। এবার জিঙ্ক সামগ্রিকভাবে 0 হতে গেলে জিঙ্কে হতে হবে, এই ক্ষেত্রে হতে হবে +2, তারপর জিঙ্কের জারণ সংখ্যা হবে +2। আবার এখানে দেখো কপার, যে ও একটা ধাতু তৈরি হচ্ছে, মূল আর অন্য কেউ কিছু নাই, তাহলে সামগ্রিকভাবে ও কি হবে, নিস্তরিত। এই হচ্ছে ব্যাপার। তাহলে এইভাবে যে ভাগ করলাম, এটাই হচ্ছে তোমার হচ্ছে জারণ সংখ্যায় ভাগ। এইবার দেখো তুমি স্পষ্ট কিন্তু বুঝতে পারবে কোথায় ইলেকট্রন গৃহীত হয়েছে, কোথায় ইলেকট্রন বর্জিত হয়েছে। যেমন দেখো এখানে জিঙ্ক ও ছিল 0, এবার এখানে এই যৌগে এসে ওর আমরা দেখতে পাচ্ছি +2 হয়ে গেছে। তাহলে এবার বলো তো, 0 থেকে +2 হয়ে গেছে, তাহলে প্লাস কখন হয়, যখন ইলেকট্রন বর্জিত হয়ে যায়, বের হয়ে যায়, তখনই তো প্লাস বেশি হয়ে যাবে। তার মানে এখানে দেখো জিঙ্কের ক্ষেত্রে কি হয়েছে, +2, তার মানে কি হয়েছে, নিশ্চয়ই ইলেকট্রন বের হয়ে গেছে। তাহলে ইলেকট্রন বের হয়ে যাওয়া বিক্রিয়াটাকে আমরা কি বলেছি, জারণ ধরে নিয়েছি। তাহলে এই বিক্রিয়াটা হয়েছে জারণ। আবার কপার সালফেট যৌগটার থেকে দেখো, কপার ছিল +2, পরে হয়েছে ওর জারণ সংখ্যা কত, 0। তার মানে এখানে কি +2 মানে ইলেকট্রন, প্লাস মানে তো ইলেকট্রনের ঘাটতি, বের হয়ে গেলেই যেহেতু প্লাস হয়, তাহলে এখানে অলরেডি প্লাস আছে, মানে এর মধ্যে ইলেকট্রন কম আছে, সেইটা মেকআপ হয়ে 0 হয়ে গেছে। তার মানে বাইরে থেকে নিশ্চয়ই দুটো ইলেকট্রন এসে ঢুকেছে কপারের ক্ষেত্রে, তাহলে ইলেকট্রন এসে ঢোকা বিক্রিয়াটাকে আমরা কি বলি, বিজারণ। তাহলে এখানে আমাদের বিজারণ হচ্ছে, বুঝতে পারলে? তাহলে এইভাবে আমরা চাইলেই যে কোনো বিক্রিয়াকে জারণ বিজারণ করতে পারি। এইবার এই জারণ বিক্রিয়া শনাক্ত করবার পর দুটো যৌগ আমরা জানবো, দুটো যৌগ সম্বন্ধে, একটা হচ্ছে জারক দ্রব্য আর একটা হচ্ছে বিজারক দ্রব্য। এবার
কখনোই কনফিউজড হবে না, একটা কথা তোমরা যদি মনে রাখো, তাছাড়া কিন্তু এখানে একটু আমরা কনফিউজড হব। দেখো জারক দ্রব্য কারা হবে? জারক দ্রব্য কথার মানে হচ্ছে যে অন্যকে জারিত করবে, নিজের কি হবে সেটা না, অন্যকে যা করবে। তাহলে দেখো এই যৌগটাতে জিঙ্ক ধরে নাও, এই জারক দ্রব্য না বিজারক দ্রব্য? তাহলে সেক্ষেত্রে আমরা দেখবো জিঙ্ক কি করছে, এখানে দেখতে পাচ্ছি কপার সালফেটকে কি করেছে, ও বিজারিত হতে সহায়তা করেছে। তাহলে অন্যকে ও কি করেছে, জিঙ্ক বিজারিত করেছে। তাহলে এক্ষেত্রে জিঙ্ক কি হবে আমার, বিজারক দ্রব্য। আবার অন্যদিকে দেখো জারক দ্রব্য, তাহলে এখানে কি হবে, কপার সালফেট নিজে কি করেছে, ও জিঙ্ককে জারিত হতে সহায়তা করেছে, তাই না? কপার সালফেট নিজে বিজারিত হোক, কিন্তু অন্যকে যা করবে সেই অনুযায়ী। তাহলে দেখো জিঙ্ককে কি করেছে, ও বিজারিত হতে, তোমার হচ্ছে কপার সালফেট কি করেছে, জিঙ্ককে জারিত হতে সহায়তা করেছে। তাহলে কপার সালফেট হয়ে যাবে আমার হচ্ছে জারক। বুঝতে পেরেছো? তার মানে আমরা জারক দ্রব্য কি হবে, যে অন্যকে জারিত করবে, কিন্তু সেজন্য সে নিজে বিজারিত হবে, কিন্তু অন্যকে যা করবে সেই অনুযায়ী না, তো সেই জন্য সে হবে জারক দ্রব্য। আর যে অন্যকে বিজারিত করবে সে হবে বিজারক দ্রব্য। ঠিক আছে, আরেকটা উদাহরণ দিয়ে আমরা বোঝার চেষ্টা করি। তোমাদের বইয়েরই কোনো একটা বিক্রিয়ায় নিয়ে ধরে নাও, এই দেখো আরেকটা বিক্রিয়াটাতে ধরে নাও ফেরিক অক্সাইড, সেই ফেরিক অক্সাইড কার সঙ্গে বিক্রিয়া করবে, ধরে নাও আমরা হচ্ছে আমাদের যে কার্বন মনোক্সাইড আছে সেই কার্বন মনোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করলো, করে এইবার সেখানে কি যৌগ তৈরি করবে, ধরে নাও লোহা এবং কার্বন ডাইঅক্সাইড যৌগ, এই দুটো যৌগ তৈরি করলো। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা আবার বুঝতে চাই যে কিভাবে হলো ব্যাপারটা, তাহলে এখানে আবার দেখো একই রকম ভাবে তুমি আগে জারণ সংখ্যা ইয়ে করে নাও। লোহার এখানে দেখো অক্সিজেন যোজ্যতা -2, তাহলে -2 লিখলাম, আর লোহার যোজ্যতা হবে কত আমার, +2, তাই তো? তাহলে সামগ্রিকভাবে আমার নিস্তড়িত 0 হতে পারবে। কার্বন মনোক্সাইড যৌগে আসো, কার্বন অক্সিজেন যোজ্যতা কত, -2, তাহলে এই ক্ষেত্রে কার্বনের যোজ্যতা কত, সাধারণত 4 হয়, কিন্তু এখানে নিউট্রাল নিস্তড়িত হতে গেলে হতে হবে +2, তাই না? তাহলে সামগ্রিকভাবে এই পুরো যৌগটা হবে আমার নিস্তড়িত। বুঝতে পেরেছো? এইটাই হচ্ছে যোজ্যতা এবং জারণ সংখ্যার মধ্যে তফাৎ। তাহলে একই রকম ভাবে এখানে শুধু লোহা তৈরি হয়েছে, তার মানে এখানে আমার ওর কি হবে, জারণ সংখ্যা 0 হবে। আবার কার্বন ডাইঅক্সাইড এই যৌগটাতে দেখো অক্সিজেনের -2, কিন্তু দেখো দুটো মোল আছে, তাহলে এর হবে -4, আর তাহলে কার্বনের হবে হচ্ছে আমার +4। ঠিক আছে, এইভাবে আমি ভাগ করে নিলাম। এবার চলো দেখো তো এই বিক্রিয়াটাতে দেখো লোহা কি হয়েছে, +2 থেকে 0 হয়ে গেছে। তার মানে প্লাস মানে ইলেকট্রনের ঘাটতি ছিল, তারপরে সেই ইলেকট্রন গ্রহণ করেছে। তাহলে এই ক্ষেত্রে তাহলে লোহাটা কি হয়েছে, ইলেকট্রন যেহেতু এখানে এসে গৃহীত হয়েছে, তাহলে ইলেকট্রন গ্রহণ মানে আমরা জানি বিজারণ বিক্রিয়া, তাহলে এখানে বিজারণ হয়েছে। আবার এই বিক্রিয়াটাতে দেখো কার্বন কি হয়েছে, +2 থেকে +4 হয়ে গেছে। তার মানে ওর আগে যা প্লাস ছিল আরো প্লাস বেড়ে গেছে, তাই আরো প্লাস বাড়বে কখন, যদি ইলেকট্রন আমার বের হয়ে যায় সেক্ষেত্রে। তাহলে সেক্ষেত্রে কি হলো, এখানে আমার দেখতে পাচ্ছি আমরা ইলেকট্রন বের হয়ে গেছে, তাহলে ইলেকট্রন বের যাওয়াটাকে আমরা বলি জারণ। তাহলে এখানে আমাদের জারণ বিক্রিয়া সংঘটিত হয়েছে। তাহলে দেখো এই বিক্রিয়াটাতেও আমরা জারণ বিজারণ শনাক্ত করতে পারি। আবার যদি বলো জারক দ্রব্যকে, তাহলে জারক দ্রব্যকে হবে আমার এক্ষেত্রে দেখো যে অন্যকে জারিত করতে সহায়তা করবে, তাহলে অন্যকে জারিত হয়েছে, এখানে জারিত হয়েছে, সেই জারিত হওয়ার ঘটনাটা কে ঘটিয়েছে, ফেরিক অক্সাইড অন্যকে জারিত করতে সহায়তা করেছে, তাহলে আমার জারক দ্রব্য হবে এখানে FeO। একই রকম ভাবে তাহলে আমার বিজারক দ্রব্য কি হবে, বিজারক দ্রব্য হবে যে অন্যকে বিজারিত করতে সহায়তা করবে। তাহলে অন্যকে বিজারিত করতে সহায়তা কে করেছে, এখানে আমার কার্বন মনোক্সাইড, এই দেখো নিজে জারিত হোক কিন্তু অন্যকে বিজারিত করতে সহায়তা করেছে, সেই জন্য আমার এখানে কার্বন মনোক্সাইড যৌগটা হবে হচ্ছে বিজারক। তাহলে এইভাবে আমরা চাইলেই যে কোনো রাসায়নিক বিক্রিয়াকে জারণ সংখ্যায় প্রকাশ করে নিয়ে তাদের ইলেকট্রন ত্যাগ এবং বর্জন দিয়ে তাদেরকে বুঝে নিতে পারি এবং সেখান থেকে জারক ও বিজারক দ্রব্য শনাক্ত করতে পারি। আশা করি সবাই ভালো বুঝতে পেরেছো। তোমাদের অনুশীলনী যেগুলো আছে সেগুলো একটু বই দেখো এবং প্রবলেম হলে আমাদেরকে জানাও। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।